পুষ্পিতার শ্বাসরুদ্ধকর অবস্থা, ফর্সা মুখবিবর ভয়ে আতঙ্কে আরও সাদা হয়ে এসেছে, বুক কাঁপছে, দিরিপ দিরিপ শব্দটাও স্পষ্ট। এই মুহূর্তে ও দাঁড়িয়ে আছে নোহাদের সদর দরজার সামনে, দেওয়ালে পিঠ ঠেসে রাখা, হাঁপিয়ে গিয়েছে দৌড়ে আসায়। নিস্তব্ধের দুঃসহ ধারা, তীব্রকে দেখে ডানে বামে না চেয়ে উল্কার বেগে পালিয়ে এসেছে ও, আশ্রয়স্থলে এসে লুকিয়েছে। অবচেতনায় ভাবল হয়তো আর ভয় নেই এখন, অথচ বোকা মেয়ে জানেই না এই ঘাটির খোঁজ আরও আগেই নখ দর্পণে রেখে দিয়েছে কেউ একজন। কাঁধের ওপর হঠাৎ একটা উষ্ণ হাতের পতন হয়, অমনি দুরু দুরু বক্ষস্থল ছ্যাদ করে উঠল পুষ্পিতার। অর্ধ সজ্ঞান ধরেই বসল ভিন্ন কারো কথা। পুরনো বিপদে নব্য নব্য আঁচ, গুন্ডারা কি এখানেও চলে এসেছে? পুষ্পিতা ভয়ে চেঁচিয়ে ওঠে, এত ঘাড় ফিরিয়ে চায়। নোহার পিলে চমকে উঠল তার চিৎকারে, বুকে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল ত্রাসে। বাজারের ব্যাগটা খসে পড়তে পড়তেও কোনো রকম সামলালো। বিস্ময় একাকার হয়ে বলল, কি হলো কি? পুষ্পিতার বড় বড় অক্ষিকুট ওকে দেখে নিভে আসে, চোখ বুজে মাথা নামিয়ে শ্বাস নেয়, স্বস্তি পেয়ে বলে ওঠে, ও তুই? ভয় পেয়ে গেছিলাম। নোহা উদ্বিগ্ন, ভয় কেন পেয়েছিস? আর এভাবে আমাকে রেখে না বলে চলে এলি কেন? কতক্ষণ তোকে খুঁজেছি জানিস? পুষ্পিতা চিবুক নামালো, নিম্নাষ্ট চেপে চুপ করে রইল। ভীষণ রকম দ্বিধাদ্বন্দ্বে তলিয়ে গেল মস্তক। নোহাকে সবটা বলবে কি না, বলা ঠিক হবে কি না। এমনিতে আয়েশা রহমান এ বিষয়ে আগে থেকে নেতিবাচক ভেবে বসে আছেন। সেদিনের সব কথা এসে পরিষ্কার শুনেছিল। প্রতিটা কথা বিট্টু মাস্তানের প্রতি ভয়, মেয়েকে নিয়ে আশঙ্কা, আর সেই ভয়ের অর্ধেকটাই যখন ফলছে। শুধু শুধু নোহাকে জড়ানো কি উচিত হবে? নোহা তীক্ষ্ণ চোখে চেয়ে, পুষ্পিতার চেহারার একটা অংশ বাদ যায়নি তার নিরীক্ষণ থেকে। মেয়েটার প্রতিটি দৃষ্টি সে চেনে, প্রতিটি নিশ্চুপতাকে জানে। ছোটবেলার বন্ধুকে পড়তে পড়তে না চিনলে তা কেমন বন্ধুত্ব? পুষ্পিতা বারবার ঢোক গিলছে, ফ্যাস ফ্যাসে শ্বাসের গতি, আদল জুড়ে গ্রাসের ছাপ। কিছু নিয়ে ভয় পেয়েছে পরিচ্ছন্ন বোঝা যায়। জিভে ঠোঁট ভিজিয়ে কথা খুঁজতে চাইছে। নোহার হাসি পেল, পুরো কণ্ঠে বলল, একদম কথা লুকানোর চেষ্টা করিস না পুষ্পিতা। তুই বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দিলেই বিশ্বাস করে নেব, এত বোকা আমি নয়। পুষ্পিতা হাঁ করতে গেলেই হুঁশিয়ারি দিল, মিথ্যা তো একেবারেই বলিস না। যেটা পারিস না সেটা জোর করে করার তো কোনো দরকারই নেই। তোর মুখটাই আমার কাছে উত্তর হিসেবে যথেষ্ট। চোখগুলো স্পষ্ট বলে দিচ্ছে কিছু একটা ঘটেছেই। ভালোই ভালোই বলবি নাকি আমি রেগে কথা বন্ধ করে দেব? অসহায় নেত্রে চাইল পুষ্পিতা। নোহার দৃঢ়তার ভিড়ে নিজের মনোদ্বিধা আরও অধিক নিঃসহায় হয়ে পড়েছে। আচমকা নোহা নিবিড়ভাবে গালে হাত রাখে, মোলায়েম কণ্ঠে শোধায়, কি হয়েছে আমাকে বল, এত ভয় পেয়ে আছিস কেন? কোনো ছেলে কিছু বলেছে? পুষ্পিতা দুদিকে মাথা নাড়ে, কিছুক্ষণ চুপ থেকে জানায়, ওই গুন্ডাটা এখানে অবধি চলে এসেছে। নোহা বোঝেনি, ভুরু কুচকে বলল, গুন্ডা? কোন গুণ? পরপর নিজেই টান টান হয়ে তাকালো, কণ্ঠ শৃঙ্খল তুলে বলল, বিট্টু মাস্তান। পুষ্পিতার অনন জুড়ে সংকীর্ণতার প্রতাপ। উত্তর দিতে গিয়ে প্রকট হলো সেটা। ওপর নিচ মাথা ঝাঁকাতেই মাথায় যেন বাজ পড়ল নোহার। ফ্যালফ্যাল করে চেয়ে রইল কিয়ৎক্ষণ। ওর বিলম্ব হয় ধাদস্থ হতে। হুলুস থুলুস বাঁধিয়ে বলে, তুই তুই কিভাবে জানলি? কথা হয়েছে? তোকে দেখেছে? কিছু বলেছে কি? আমি বা কোথায় মরে গেছিলাম? হায় আল্লাহ! সে হাহাকার করে মাথায় হাত দিল, অস্থির ভঙ্গিতে এদিক ওদিক গেল। নোহার উৎকণ্ঠা দেখে পুষ্পিতার ভয়ডর শেষ। দীঘল পল্লব ঝাপটে বোকা বোকা নজরে চেয়ে রইল ওর দিক। নোহা বাজারের ব্যাগটা কেমন অশান্তভাবে দাঁড় করিয়ে রাখে, ওড়না দিয়ে মুখে বাতাস করতে করতে পায়চারি শুরু করে। তার অবস্থা দেখে পুষ্পিতা দীর্ঘ শ্বাস ফেলে মাথা নাড়ল দুদিক। নোহা ওর মতো নয়, ধীরস্থির ভীতু বোকাশোকা, বরং চালাক স্পষ্টবাদী, যা বলে গুছিয়ে। সে মেয়ে এত ভয় পেয়ে গেল। পুষ্পিতার আরেকবার মনে হলো, বিট্টু আসলে যে সে মাস্তান নয়, না হলে যে নোহা কোনোদিন তাকে দেখেনি সে এত ঘাবড়ে যাবে কেন? আর অমন ভয়ানক এক লোকের খপ্পর থেকে সে একবার অক্ষতভাবে ফিরেছে। নির্ঘাত ওই দিন আল্লাহর অশেষ রহমতের সাথে সাথে ওর চৈতন্যও জেগেছিল, কিন্তু সেই দুর্লভ চৈতন্য তো সবসময় হবে না। তাই জেনে বুঝে দ্বিতীয়বার অমন ভীতিপ্রদ মানুষের ছায়াও সে মারাতে চায় না, কখনোই না।
পুষ্পিতা নোহার অবস্থা দেখলো কিছুক্ষণ, ওকে শান্ত করতে বলল, তুই এত উত্তেজিত হোস না, গুন্ডাটা এসেছিল ঠিকই, তবে কিছু করার আগে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। নোহা শুনলো কি না বোঝা যায়নি, তার পদযুগল অস্থির, কিন্তু উত্তেজনার কারণ ভিন্ন। সে যে মায়ের কথা অমান্য করে বাইরে পা রেখেছিল, বিপদ কি এখানেই বাড়তে সুযোগ পেয়েছে? এখন কি হবে? অজান্তে পুষ্পিতার ক্ষতি করে ফেললো না তো? সত্যি সত্যি যদি বিট্টু মাস্তান এখানে আসে, পুষ্পিতার কাছেই আসে, তবে যে সবটার অন্য মানে দাঁড়ায় না। সে নিঃসন্দেহে পুষ্পিতাকে বিশ্বাস করে, নিজের চেয়েও বেশি করে। বিট্টুর সাথে ওর সম্পর্ক, এই কুৎসিত ভাবনা সে কসমিন কালেও ভাবেনি, এখনও ভাবছে না। কিন্তু মূল ভয়টা অন্য কোথাও। ছেলেটা কোনোভাবে পুষ্পিতার পেছনে পড়েনি তো? ভাবতে নোহার মাথা ফাঁকা হয়ে আসে। তৎপর পায়চারি থেমে যায়, মায়া মায়া পূর্ণ চোখ দুটো নিক্ষেপ হয় পুষ্পিতার মলিন মুখে। এই মেয়েটা কি আদৌ একটু স্বস্তি পাবে না জীবনে? খচ্চর খালুর জ্বালা থেকে বেঁচে এখানে এসেছে, অথচ ঠিক একটা না একটা লেজ জুটে গেল পেছনে। নোহা ঘন ঘন মাথা নাড়ে, না না, যা ভাবছে, যে এরকম ভাবছে সব যেন মিথ্যে হয়। হঠাৎ হুঁশ ফিরল ওর, ভাবলো সে নিজেই যদি এমন উদ্বিগ্নতা দেখায়, পুষ্পিতা কি করবে? মেয়েটা যে আরও কয়েকশো গুণ বেশি ভীতু। নোহা ভেতরে সকল অস্থিরতা নিমিষেই চাপা দিয়ে ফেলে, কাছে এসে শান্ত সহজভাবে বলে, আচ্ছা কি হয়েছিল সবটা বলতো শুনি। দাড়ি কমা, কিছু বাদ দিবি না কিন্তু। পুষ্পিতা বাধ্য মেয়ের মতো পুরো ঘটনার বিবৃতি দেয়। তীব্রর কাছে এসে দাঁড়ানো, ধমক কিছু বলতে চাওয়া, আর শেষে পালিয়ে আসা ওর। সব বলে থামলো ও, দম ফেললো, চিন্তিত কণ্ঠে বলল, আমার মনে হয় মণি পুলিশে জিডি করেছেন, আর মাস্তানটা সেই জন্য ক্ষেপে গেছে আমার ওপর। ঝাঁজ মেটাতে আবার তুলে নিতে এসেছে আমাকে। গতবার এই হুমকিটাই তো দিয়েছিল। নোহা সবটা মনোযোগ দিয়ে শুনেছে, পুষ্পিতার কথার পিঠে জবাব দিল না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সে গম্ভীর ভাবনায় মগ্ন। এখন তো ৮০% মনে হচ্ছে ওর ধারণাই সঠিক। বখাটেটা নির্ঘাত উল্টাপাল্টা ছক কষছে মনে। আর যাই হোক, তুলে নিতে এলে কেউ পালাতে সুযোগ দেয় না। তাছাড়া পুষ্পিতাকে যেখানে দাঁড় করিয়ে রেখে গেছিল, সে জায়গা থেকে এই দালানের দূরত্ব কয়েক কদম। ও বাড়ির ভিতর ঢুকলে তো মাস্তানটার দেখার কথা। নোহা এবার ১০০% নিশ্চিত বিট্টু দেখেছেও, তাহলেও তো থেমে থাকার কথা নয়। দাপুটে কোনো মাস্তান মেয়ে তুলতে এলে এমন সময় নষ্ট করবে কি? মাথার ভেতর দপদপ করে উঠল নোহার, শিরাগুলোই কেমন ব্যথা ধরে গেল। ইচ্ছে করলো নিজের চুল খামচে ধরে ছিঁড়তে। হা হুতাশ করলো মনে মনে, পুষ্পিতারে, এই তুই কার নজরে পড়লি? কিন্তু পারল না। তার স্তব্ধ ভাবমূর্তি দেখে হৃদকম্প আকাশচুম্বী পুষ্পিতার। ফ্যাকাশে চেহারায় রক্ত সঞ্চালন কমছে, শঙ্কায় ভেজা কণ্ঠে বলল, তুইও ভয় পেয়েছিস তাই না? নোহা চটক কাটার মতন চাইল। অভিসংজ্ঞা চট জলদি গিলে ফেলে বলল, হ্যাঁ, পাবো না। দুপুর একটা ছাড়িয়ে গেল, আমার এখনও রান্না হলো না। এদিকে বুয়াকেও পাকামি করে কিছু রাঁধতে দিইনি। আম্মুর আজ হাফ ডে, ফিরে খাবে কি? ভ্যাবাচাকা খেয়ে গেল পুষ্পিতা। হতভম্ব হয়ে বলল, রান্না? এখানে রান্না এলো কোথায় থেকে? কোথায় থেকে মানে? তোকে বলিনি আজ দুপুরে আমি ইটালিয়ান ডিশ রান্না করব? আম্মু ফিরে যদি দেখে আমি কিছুই করিনি, তবে তো খুব রেগে যাবে। আমি এমনিতেই ওনাকে ভয় পাই, আম্মুর বকাকে তো আরও ভয় পাই। তাই ভাবছিলাম কি থেকে কি করা যায়। পুষ্পিতা বিহ্বলিত আওড়ালো, তুই এতক্ষণ এই নিয়ে ভাবছিলি? নোহা কপাল গোটায়, হ্যাঁ, তো আর কি নিয়ে ভাববো? আমি এত সময় যা যা বললাম সেসব। নোহা নিরুদ্বেগ নাটক করে বলল, ওসব কি ভয় পাওয়ার মতন কথা? ভয় পাওয়ার মতন কথা না। নোহা কান উঁচিয়ে বলল, মোটেই না। পৃথিবীতে এর চেয়ে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে ভয় পাওয়ার জন্য। মনে কর, তুই চাইলেই আমি লিপস্টিক আর কাজল মেখে আলিফ লাইলার ভূত সেজে তোর রুমে ঢুকলাম, আর তুই চেঁচাতে গিয়ে টের পেলি তোর গলার লিগামেন্ট ছিঁড়ে গেছে। কিংবা রাতে তুই ওয়াশরুমে গেলি, আর আমি লাইট বন্ধ করে বাইরে থেকে দরজা আটকে দিলাম, তুই অন্ধকারে হার্ট অ্যাটাক করে ফেললি। এইসব হচ্ছে আসল ভয়। কিন্তু এই ব্যাপারে তো তুই সম্পূর্ণ সুস্থ, অ্যাটাক ফ্যাটাক কিছুই হয়নি। এখানেই প্রমাণিত এই ইস্যুটা আদৌ ভয় পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না। পুষ্পিতা হতবুদ্ধি হয়ে শুনে গেল। এক একটা লজিকে মাথা ঘুরছে ওর। একটা সিরিয়াস বিষয় নিয়ে নোহার প্রতিক্রিয়া এরকম। মুখ কালো করে বলল, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা? ওই গুন্ডাটা কত সাংঘাতিক আমি জানি।
সে যত সহজে জবাই করবে বলে দেয়, অত সহজে তো আমি জবাই কথাটা খাতাতেও লিখতে পারি না। আরে পাগল, তুই বেশি বেশি ভাবছিস। হতে পারে ও এমনি এসেছিল। ওরা তো এখানে প্রায় আসে শুনেছি। এলাকার লোকজনের মুখে মুখে ওদের নাম। আর হয়তো এখানে এসে সে তোকে দেখে হালচাল জিজ্ঞেস করতে গিয়েছে। বখাটে হলে কি হবে, ভেতর ভেতর ওরা সমাজসেবক হয়। পুষ্পিতা নাক চোখ কুঁচকে বলল, তোর মাথাটা গেছে নোহা। ছাড় এসব, ভাগ্যে যা আছে হবে। চল ভেতরে চল। আহা, তুই অহেতুক এত ভাবছিস। আচ্ছা বেশ, মেনে নিলাম ও তোকে তুলে নিতেই এসেছিল। এখন নিয়ে তো যায়নি, আর যেতেও পারবে না, কারণ আমরা তো পরশুদিন ঢাকা থেকে চলে যাব। তখনও তোকে খুঁজে পাবে কি করে? তার অধিপত্য ঢাকার মূল শহরে, ওরকম প্রত্যন্ত জায়গায় না। সবচেয়ে বড় কথা, বখাটের কত কাজ জানিস? চাঁদাবাজি করা, মারপিট করা, মেয়ে দেখলে পেছনে লাগা, এত কিছু রেখেছে। নিশ্চয় তোকে তুলে আনতে গাজীপুর যাবে না। নুহা হড়বড়ে ভঙ্গিতে বলে থামল। একটা সুবিশাল শ্বাস টানল। ঠোঁটে ঝোলালো মেকি নিশ্চিন্তে হাসির সাইনবোর্ড। পুষ্পিতা ভাবনায় পড়েছে। খুব মন দিয়ে ভাবার পর আবিষ্কার করলো সব কথা ঠিক। এখান থেকে চলে গেলে তো আর কোনো সমস্যাই থাকলো না। তৎক্ষণাৎ নিভু দৃষ্টিযুগল তার হক চকিয়ে ওঠে। মৃদু হেসে বলে, তাই তো? আচ্ছা ঠিক আছে। কিন্তু হাসিটার দিকে মমতা নিয়ে চেয়ে রইল নোহা। চাউনিতে তার এক পৃথিবী দুঃখ। খুব করে প্রার্থনা করলো তার অনুমান ভুল হোক। ওরকম একটা মাস্তান পেছনে পড়লে পুষ্পিতার জীবন শেষ হতে আর কাউকে দরকার হবে না। কিছুদিন কেটেছে। নৌস্বর্গে তখন পুরো দস্তর জ্যৈষ্ঠের হুড়োহুড়ি। সূর্য মেতেছে উগ্রতায়। প্রচণ্ড খড় তাপেও আগুনরূপী সৌন্দর্যে তার দারুণ গরম। জ্বলন্ত রঙে জ্বলছে পৃথিবী। সেদিন হঠাৎ করেই নোহাদের বিল্ডিংয়ের সামনে হাজির হলো সাফিন। তীব্রর ন্যায় মুখ ঢেকে নয়, তার নিজস্ব সাবলীল রূপে। সে গেটের কাছে এসে দাঁড়ায়। একযোগে চেয়ে রইল 3 তলার বারান্দার দিকে, যেই বাসাটা সেদিন তীব্র দেখিয়েছে ওদের। ওখানে তো পুষ্পিতা থাকে। বারান্দার দরজা বন্ধ, জানালার কাঁচগুলো টানা। ভেতরের কোনো কিছুই ভালো করে বোঝার উপায় নেই। সাফিন ক্রমাগত উকি ঝুঁকি মারছে, ঘাড় ঘুরছে দিক বিদিক। পেছন থেকে ওকে দেখে দারোয়ান ছুটে এলেন। খ্যাক করে বললেন, এই ছেলে এখানে কি চাই? সাফিন ফিরে চাইল। বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? ঘাবড়ে গেলেন তিনি। তৎপর সালাম ঠুকে বললেন, ভাই আপনি? একদম বুঝতে পারিনি, মাফ করবেন ভাই। সে কিছু বলেনি, কিন্তু বারবার তাকাচ্ছে 3 তলার দিকে। দারোয়ান লক্ষ্য করলেন। রয়ে শোয়ে শোধালেন, ইয়ে ভাই, কি বাসা খুঁজছেন? ভাড়া নেবেন নাকি? না মানে এই বাড়ির সবগুলো ফ্ল্যাট সুন্দর তো তাই বললাম। আবার 3 তলা খালিও আছে এখন। সাফিন শশব্যস্ত তাকালো। 3 তলা খালি হয়েছে কেন? ওখানে না লোক থাকে? জি থাকতো, কিন্তু কদিন হলো বাসা ছেড়ে চলে গিয়েছে। সাফিন চমকে তাকায়। ধৈর্যহীন আওড়ায়, চলে গিয়েছে? কোথায় গিয়েছে তা জানি না, তবে শহরের বাইরে। যে মহিলা বাসা নিয়ে থাকতেন, ওনার ব্যাংক ট্রান্সফার হয়েছে সেখানে। এই তো পরশুদিনই সব গোছগাছ করে শিফট হয়ে গেল। সাফিনের মুখে মেঘ ছড়ালো। কুচকুচে কালো রং ছেয়ে গেল আনাচে কানাচে। ব্যথিত দৃষ্টিযুগলে আর একবার দেখে নিল বারান্দাটা। ছোট করে বলল, ও। ঘরের সামনে আসতেই ভকভকে সিগারেটের গন্ধে গা গুলিয়ে উঠল লুৎফার। তৎপর শাড়ির আঁচল চেপে ধরলেন নাকে। দীর্ঘ পায়ে গিয়ে চাপানোর দৌড় ঠেললেন দুহাতে। কিরে বিট্টু? ঘ বলতে বলতে মেঝের দিক চোখ পড়ল। সহসা আটকে উঠলেন তিনি। বিছানার কাজ ঘেঁষে ফ্লোরের সবটুকু স্থানে আধ পোড়া সিগারেট, এদিক সেদিক ছড়ানো ছেটানো ছায়। এস্ট্রোটা ভর্তি হয়ে উল্টে পড়ে আছে পাশে। লুৎফা আর্তনাদ করে বললেন, এ কি, ঘরের কি অবস্থা করেছিস? মায়ের নিনা তীব্রর কানে গেল না বোধহয়। আজসোয়া থেকে এক ফোঁটা নড়ল চলল না, একবার তাকালো না পর্যন্ত। মুখবয়ে অগোছালো চিহ্ন। গায়ের স্যান্ডো গেঞ্জি থেকে পেশিবহল হাত সদর্পে বেরিয়ে আছে। সোনালি চুল বড় দ্বিধা নিয়ে দাঁড়িয়ে। শান্ত লাল চক্ষু কঠোরে অন্যরকম উদাসীনতা। লুৎফা চটজলদি ভেতরে ঢুকলেন। সারা ঘরে চোখ বুলিয়ে হতাশ শ্বাস ফেললেন। পরপর উঁচু কণ্ঠে হাঁক ছুড়লেন কাজের মেয়েটিকে। মেয়েটি সেকেন্ডে ছুটে আসে। ধোয়ার গন্ধে শ্বাস আটকে আসে তারও। লুৎফা নাক মুখ চেপে রেখে বললেন, তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে দে তো। মেয়েটি ঘাড় হেলায়। যেতে নিলেই তীব্র মুখ খুলল এবার। আটকে দিয়ে বলল, না, আমার এখনো খাওয়া হয়নি।
শেষ হলে ডেকে নেব, তুই যা। লুৎফা হতবাক হয়ে বললেন, কি বলছিস কি? একবারে এত সিগারেট কেউ খায়? শরীরের দিকে একটু তাকাবি তো, সময় নেই, আপাতত খুব চিন্তায় আছি। লুৎফা উদ্গ্রীব হয়ে বললেন, কি রকম চিন্তা? সেই ক্লাস 9 থেকে সিগারেট ধরেছিস, এখন খাচ্ছিস একেবারে নেশাখোরের মতন। হৃদয়টাকে ছাই না বানিয়ে ছাড়বি না, তাই না? একবারও ভাবছিস না যে তোর কিছু হলে মায়ের কি হবে? তীব্র নিরুত্তর বসে রয়, কোথাও একটা চেয়ে থেকে সিগারেটের ঠোঁট বসায়। লুৎফা মর্মে মর্মে আশাহত হলেন। এই সিগারেট নিয়ে একসময় জামশেদের কি মারটাই না খেয়েছিল ছেলেটা, অথচ তাও ছাড়ানো গেল না। ভদ্রলোক ক্লান্ত হয়ে একটা সময় বকাবকি করাও ছেড়ে দিলেন। আর এখন ছেলে কাউকেই মানে না। কি সুন্দর সাবলীলভাবে মায়ের সামনে ধোঁয়া ছাড়ছে। জড়তা নেই, সংকোচ নেই, একটুখানি সম্মানও নেই সম্পর্কের প্রতি। এতটাও বেপরোয়া কেউ হয়? এখন কি কথার জবাবও দিবি না? তীব্র ঠান্ডা স্বর, খুব চিন্তায় আছি বললাম না? ভবিষ্যৎ নিয়ে ভাবছি। এই মুহূর্তে আমাকে ডিস্টার্ব করা তোমার উচিত হচ্ছে না মা। ছেলের শীতল অবজ্ঞায় মুখ থমথমে হয়ে গেল লুৎফার। মাতৃস্বরূপ নয়ন ছলছল করে উঠল। ভেজা কণ্ঠে বললেন, তুই এরকম হয়েছিস কেন বলতো? আগে মনে হতো তোর বাপ একটা পাথর, এখন দেখছি তুই তাকেও ছাড়িয়ে গেছিস। মা সারাদিন মাথা ঠুকে মরে গেলেও কিছু এসে যায় না, তাই তো? তীব্র সূচক শব্দ করে বলল, এখন যাও মা, এসব নিয়ে পরে কথা হবে। পরে? পরে তোকে পাই আমি? কখন বাড়িতে আসিস, কখন বের হস নিজেই জানি না। তোদের বাবা ছেলের হাতে আমাকে দেওয়ার মতো সময় কোথায়? সত্যি করে বলতো বিট্টু, তুই কি আমাকে একটু ভালোবাসিস না? এতক্ষণে ফিরে চাইল তীব্র। ঠোঁট একদিকে উঁচু করে হেসে বলল, হ্যাঁ। বললেই বিশ্বাস করবে, না বললে মেনে নেবে? লুৎফা বললেন, এত কঠিন কঠিন কথা বলছিস কেন? উত্তর দে, কিছু একটা বল, যাতে অন্তত মনে শান্তি পায়। তীব্র নিরুৎসাহিত জানালো, আমি কখনো কারো মনে শান্তি দেওয়ার জন্য কিছু করতে পারি না। তোমার জন্য এই নিয়ম পাল্টানো উচিত হবে না। লুৎফা বুক ভাঙা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বাপের রক্ত কড়াই গন্ডায় ফলছে, তাই না? পুরোটা ওনার মতো শক্ত মানুষ হচ্ছিস। তীব্র অনীহা কণ্ঠে বলল, মন্ত্রী মশাইয়ের মতন হলে তো অন্তত শখের বসে বখাটে হতাম না, সংসদে গিয়ে ভাষণ দিতাম। লুৎফা কিছু বলার মতন খুঁজে পেলেন না আর। নম্র গলায় অনুনয় করলেন, জানি শুনবি না, তাও বলছি, পারলে সিগারেট খাওয়াটা ছাড়। মায়ের একটা কথা রাখ বাবা, মা কখনো খারাপ চায় না সন্তানের। আচ্ছা আচ্ছা শুনে লুৎফা খুশি হয়ে গেলেন। গদগদ হয়ে বললেন, সত্যি ছেড়ে দিবি? কাল থেকে। সহসা হাসিটা কমে এলো ওনার। কিছুক্ষণ ভগ্ন হৃদয় নিয়ে চেয়ে রইলেন তীব্রর মুখের দিকে। এই কাল দিনটা আর কোনো দিনও আসবে না, তিনি জানেন। এত বছরে এটুকু অন্তত আয়ত্ত হয়েছে। এর আগে যতবার অনুরোধ করতেন একই কথা বলে তীব্র সান্ত্বনা দেয়, ক্ষণিকের জন্য থামিয়ে রাখে ওনাকে, কিন্তু সত্যিকারের সিগারেট ছাড়তে পারে না। লুৎফার কথা বাড়ালেন না, এক বুক ব্যর্থতা নিয়ে পা বাড়ালেন যেতে। তীব্র তখনই পেছন থেকে ডাকলো, মা। লুৎফা ফিরলেন। সে বলল, মনে করো একটা কিছু আমার ভালো লেগেছে, কিন্তু সেটা আমাকে ভালো চোখে দেখছে না, কি করা যায়? ভদ্রমহিলা বিস্মিত হয়ে বললেন, এই কথা তুই জিজ্ঞেস করছিস? যে ছোট থেকে অন্যের জিনিস পছন্দ হলেও কেড়ে নিয়ে আসতো। তীব্র বা হাতে থুতনি চুলকে চুপ করে রইল। লুৎফা আগামাথা বুঝলেন না কোনো কিছুর। অল্প সময় অপেক্ষা করলেন, হয়তো ছেলে কিছু বলবে, কিন্তু বলল না দেখে ঘর থেকে নিশ্চুপ বেরিয়ে গেলেন। সাফিন মনমরা হয়ে বসে আছে, চেহারার কোথাও একটুখানি উজ্জ্বলতা নেই। পাশে বন্ধুদের নিরন্তর হাসাহাসি আড্ডা, হাতে চায়ের কাপটাকে অবধি সে ঘোষণা করল বিষাদ, বিষাদ এবং বিষাদ। মিরাজ, মুশফিক, আরমান, নাহিদ বিভ্রান্ত। তারা বেশ অনেকক্ষণ ধরে খোঁচাচ্ছে ওকে, কি হয়েছে জানতে চাইছে, কিন্তু সাফিনের ঠোঁটে যেন তালা ঝোলানো, কিছু না। এরপর আর একটাও বাক্য উচ্চারণ করলো না। শেষে হাল ছাড়ল ওরা, মন দিল নিজেদের কাছে। একবার তীব্রর ফোনে কল করলো আরমান, আজকে আসতে একটু বেশি দেরি হচ্ছে ওর। তীব্র এলো আরও আধ ঘন্টা পর, ঘোলা দুই চোখে রাজ্যের ক্লান্তি।
কোটরের শ্বেতাংশ জবার মতো টুকটুকে লাল, রাত জাগা নির্ঘুম তার ছাপটা পরিষ্কার। এতক্ষণে নড়ে চড়ে উঠল সাফিন। তীব্র মাত্র এসে বসতে উঠে পাশে গিয়ে বসলো ওর। খুব মন খারাপ নিয়ে বলল, জানিস কি হয়েছে? মিরাজ, মুশফিক, আরমান কটমট করে একে অন্যকে দেখলো। মুশফিক রেগে রেগে বলল, সালা, আমরা এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, এই বেটা মুখই খোলেনি, কিন্তু দেখ যে বিট্টু এসেছে সুরসুর করে বলে দিচ্ছে। মিরাজ খটমটে গলায় বলল, আজ তো একটা বখাটে। নাহিদ বুঝদার বলল, বিষয়টা সোজাভাবে দেখলেই হয়, হয়তো সাফিন আমাদের থেকেও বিট্টুর কাছে বলে শান্তি পায় তাই। আরমান বলে, হয়েছে পণ্ডিত মশাই, আপনি আপনার জ্ঞান আপনার গোয়ালে রাখুন। তোরা সব সময় আমার সাথে এমন করিস কেন? মিরাজ বলল, কারণ আপনি অনেক ভদ্র ছেলে, আর আমাদের মতো বখাটেদের ভদ্রতে অ্যালার্জি। নাহিদ অসহ্য ভঙ্গিতে কপাল কোঁচকালো, তবু পাল্টা তর্কে গেল না। তীব্র চাইল ওর দিক, মুখের করুণ দশা দেখে কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে? সুপ্ত আহাজারিটা ভেতরে কোনো রকম চাপা দিল সাফিন। মনকষ্টে বলল, পুষ্পিতারা নাকি বাসা ছেড়ে চলে গেছে। খুব জোরদার একটা প্রতিক্রিয়া আশা করেছিল সাফিন। গত দিনগুলোর পর এমন প্রত্যাশা ভুল কিছু, কিন্তু এবারেও তাকে নিরাশ করতে তীব্র নিষ্প্রভ উত্তর, ও তুই অবাক হসনি? কি নিয়ে? এই যে ওরা বাসা ছাড়লো তাতে। তীব্র কোকের ক্যানে গলা ভেজালো, খুব সাবলীল তার স্বর। অবাক হওয়ার মতো ঘটনা হলে হতাম, ভাড়া বাসায় থাকে যখন বাসা পাল্টাবে স্বাভাবিক না? তা স্বাভাবিক, কিন্তু ওরা নাকি শহরের বাইরে চলে গিয়েছে। তীব্র প্রখর নেত্রে চাইল, তাকানোর ধরনে একটু আগ্রহ পেল সাফিন। ভাবলো হয়তো এবার বিট্টু অমলে নিয়েছে, অথচ সে চোখ সরু করে বলল, তুই কি করে জানলি? এতক্ষণ বাকিরা ওদের কথাবার্তা শুনছিল। প্রশ্নটায় শশব্যস্ত চাহনিগুলো ঘুরে গেল সাফিনের দিক। থতমত খেলো সে। মিরাজ ভুরু উঁচিয়ে উঁচিয়ে বলল, হুম, কি করে জানলি বল? মুশফিক নাক টেনে বলল, কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সাফিন আমতা আমতা করে বলল, আসলে উত্তরায় কাজ ছিল একটু, তখন আর কি। তীব্র প্রশ্ন করলো, মেয়েটার বাসার সামনে তোর কি কাজ? না না, বাসার সামনে আসলে মানে? জিভের ডগায় জুৎসই উত্তর না পেয়ে নিজেই থেমে গেল সাফিন। তার চুপসে যাওয়ায় বন্ধুরা মজা পেয়ে গেল। হুহা করে হেসে একে অন্যের গায়ে গড়াগড়ি খেলো। তীব্র একভাবে সাফিনের মুখের দিক চেয়ে রইল। ও ভীষণ অস্বস্তিতে গাঢ় হয়ে বলল, এইভাবে কি দেখছিস? তোর কি মেয়েটাকে পছন্দ হয়েছে? সানিত শর্টটায় কি যেন মিশে। অজান্তেই কেমন ঘাবড়ে গেল সাফিন। ব্যস্ত মাথা নেড়ে বলল, না না। তীব্র এক পেশে হেসে বলল, গুড। তারপর চোখ ফিরিয়ে সামনে তাকায় সে, নিখাত বাক্য ছাড়ে, কিন্তু আমার পছন্দ। 5 জোড়া ব্যগ্র দৃষ্টি, চোখে মুখে বিমূঢ়তা। সাফিন ধুকপুকে মন নিয়ে শোধালো, পছন্দ কাকে? তীব্র সংকোচশূন্য দৃঢ় জবাব, পুষ্পিতাকে। স্বাভাবিক কর্তের হাওয়ার মাঝে প্রকৃতির আচমকা বিরুদ্ধ আচরণ শঙ্কা ডাকে জনজীবনে। উত্তপ্ত সূর্যের তেজস্বী রোদের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামলে পিলে শুদ্ধ চমকে উঠতে হয়, কিন্তু এই চমক তার থেকেও দ্বিগুণ ভারী। উপস্থিত 5 যুবকের দৃষ্টিতে পৃথিবী কাঁপানো বিস্ময়। ওরা কিংকর্তব্যমূর স্তব্ধ, মুখে কথা নেই, জিভে ভাষা নেই, না আছে চক্ষু পল্লবের নরচরণ। বিমূর নেত্ররা শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো সম্মুখে নিরুত্তাপ পুরুষটির পানে। তীব্র খুব আরামসে বসে, রৌদ্রোজ্জ্বল তাপ অতিকায় ফর্সা মুখে আড়াআড়ি এসে পড়েছে। বিলাতি নয়ন জ্বলছে আরও। মণি দুটো রাত বিরেতে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো চিতার ন্যায়। তার জোয়ার ভাটাহীন নদীর মতন শান্ত আঁখি একভাবে সামনে চেয়ে। দুপাশে বসা বন্ধুদের বিহ্বলতায় তোয়াক্কা নেই সেখানে। ওদের উত্তর দক্ষিণ আলাদা হওয়া উষ্ঠদয়ের গুরুত্ব নেই কোনো। এই যে নিশ্চল চোখে ওকে দেখছে সবাই, তার ছিটে ফোটা প্রভাব নেই ওই চেহারায়। আয়েসের রেস বাড়াতে কেবল সামনে 2 পা ছড়িয়ে দিল। খুব ধীরুজ গলায় বলল, এভাবে চেয়ে থাকলে আমার চেহারা পাল্টে যাবে না? কথাটাই নড়ে উঠেছে ওরা। হাঁ হওয়া ঠোঁটগুলো বন্ধ হয়েছে, কিন্তু হোঁচটের পরিমাণ কাটেনি। মিরাজ, নাহিদ, মুশফিক, আরমান, সাফিন দৃষ্টিতে তাদের বিভ্রান্তি। তনদ্ধ বিলম্বহীন ধাতস্থ হলো সাফিন। কেমন কণ্ঠ কেঁপে আসে কিছু বলতে যেয়ে। মজা করছিস? তীব্র ঘাড় বাঁকালো, কপাল কুঁচকে বলল, কি নিয়ে?
বিদ্রুপ করে হাসলো সাফিন, কণ্ঠেও বিদ্রুপ। তুই পুষ্পিতাকে পছন্দ করিস? এটাও এখন বিশ্বাস করতে হবে আমাদের যে বিট্টু কোনোদিন মেয়েদের সাথে তুই থেকে তুমিতে আসেনি, সে পছন্দ করে কোনো মেয়েকে? তীব্র কপট চিন্তা নিয়ে বলল, তুই বলতে চাইছিস আমার কোনো ছেলেকে পছন্দ করা উচিত? ফিক করে হেসে ফেলল নাহিদ। আওয়াজ কণ্ঠ ফুঁড়ে চলে এলো বাইরে। সাফিন জ্বলন্ত চোখে চায় তার দিক। এমনিতেই মেজাজ প্রচণ্ড তেতে আছে। তত্র হাসি থামিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরল নাহিদ, কিন্তু চোখ দুটোতে কৌতুক হাসি স্পষ্ট তখনও, তীব্র দায় সারানো। মেয়েদের সাথে তুই তোকারি করি মানে এই না যে কোনোদিন বাচ্চা কাচ্চার বাপ হব না। পূর্ণবার ঝটকা খায় সবাই। মিরাজ হাঁ হয়ে বলল, বাচ্চা অবধি চলে গিয়েছিস? আরমান অস্থিরতায় বাইক থেকে লাফ দিয়ে নামে। ঝটপট তীব্র সামনে এসে বলে, তোর পুষ্পিতাকে পছন্দ? তাহলে আমরা যখন জিজ্ঞেস করতাম তখন যে বলতি না, মেয়ের প্রেমে পড়িনি? অস্বীকার করতি কেন? সরু চোখে চাইল তীব্র। প্রেমে পড়েছি কখন বললাম? ভ্যাবাচাকা খেয়ে গেল ছেলেটা। হতবুদ্ধিভাবে বন্ধুদের দিকে চোখ বোলালো। থেমে থেমে বলল, প্রেমে পড়িসনি? না। মিরাজ বিভ্রান্তিতে হাবুডুবু খেয়ে বলল, একটুকু খোলাসা করে বল না ভাই, ছোট মাথায় এত প্যাচ নেওয়া যায় না। তীব্র চোখের ইশারায় ওকে কাছে ডাকে। মিরাজ এগিয়ে আসে ঝটপট। পাশে বসলে তীব্র ওর কান পেঁচিয়ে গুছিয়ে বলল, মেয়েটাকে ভালো লেগেছে। কেন লেগেছে জানি না, তবে প্রেমে পড়িনি। প্রেমে পড়লে বুক ধুকপুক করে শুনেছি, আমার ওসব হয়নি। এরপর নাহিদের দিক চাইল, নিশ্চিত হতে শোধালো, ঠিক বললাম? সে অবিলম্বে মাথা ঝাঁকায়, হ্যাঁ। মিথিলার সামনে গেলে করতো আমার। মুশফিক চসূচক শব্দ করে বলল, আবার মিথিলা সঙ্গীত শুরু। নাহিদ চোখ নাক কুঁচকে বলে, এমন করিস কেন? ওকে তো ভালোবাসি আমি। চুপ কর বেটা, পরের বউকে ভালোবাসিস, শুনলে পাবলিক ঝাড়ু মারবে তোর কপালে। নাহিদ চুপ করে গেল। পরের বউ কথাটা বুকের মধ্যে জন্ম দিল চিনচিনে এক ব্যথার। মিথিলা যাই করুক, ওর ভালোবাসা তো মিথ্যা ছিল না। বিয়ে হলেই কি ভালোবাসা মরে যায়? মিরাজ দেখলো প্রসঙ্গ ঘুরে যাচ্ছে, বলল, এই তোরা থাম তো। বিট্টু তুই বল ভাই, তারপর কি? তীব্র লম্বা শ্বাস টেনে বলল, হঠাৎ করে মনে হয়েছে ওকে পছন্দ হয়েছে। আর যেখানে তীব্র রেজা তালুকদার কোনোদিন এসব মেয়েটে নিয়ে ভাবেনি, সেখানে হুটহাট কাউকে ভালো লেগে যাওয়া মানে সাংঘাতিক কিছু নয় কি? সে মাথা দোলায়। সে তো বটে। মুশফিক মুখ কালো করে বলল, কিন্তু এখন কি হবে বিট্টু? তুইও পছন্দ করলি আর মেয়েও শহর ছেড়ে ভাগলো, এখন আবার কি করে খুঁজে পাবি? কলেজে তো আর আসবে না। ভারী চিন্তার কথাটা শুনে হেসে ফেলল তীব্র। পরিচ্ছন্ন ঠাট্টার হাসি দেখে মুশফিকের মাথা আউলে আসে। বুঝতে না পেরে শোধায়, হাসছিস কেন? তোদের কি মনে হয় যাকে পছন্দ বললাম তার কোনো খোঁজ আমি রাখি না? তারপর প্রশ্নবিদ্ধ নজর তাক করলো সে। সবাই উৎসুকে একাকার। তীব্র তেজি কণ্ঠে জানালো, ওরা গাজীপুর যাওয়ার জন্য যেদিন মাটিতে পা রেখেছে খবর সবার আগে আমি পেয়েছি। এতক্ষণ চুপচাপ সব শুনছিল সাফিন। বিস্মিত নজরে চাইল এবার। স্তম্ভিত বাকিরা আর্তনাদ করে বলল, কি? সাফিন অধীর গলায় আওড়ালো, তুই আগেই জানতি এই কথা? তীব্রর প্রতাপী আওয়াজ, জানতাম। ইভেন ওরা কোন জায়গায় আছে, কত নম্বর ফ্ল্যাটে, সব জানি। তীব্র রেজা ঘাস খায় না, ঘোড়া ডিঙিয়ে ঘাস কাটার ক্ষমতা রাখে। নাহিদ অনর্থক আলাপে গেল না। আনচানে মনে সোজাসুজি প্রশ্ন ছুড়ল, বিট্টু একটা কথা বল, তুই কি পুষ্পিতাকে নিয়ে সিরিয়াস? এই পর্যায়ে চুপ করে গেল ও। উত্তর জানতে সমান আগ্রহী সকলে। তীব্র সময় নিয়ে বলল, জানি না। উৎসুক চাহনিগুলো এবার কোটরে ছড়ায়। আরমান চোখ পিটপিট করে বলল, জানিস না? তাহলে মেয়েটার এত খোঁজ খবর রাখিস কেন? নেহাত পছন্দ বলে? সে তো আমরা রাস্তায় একটা সুন্দর মেয়ে দেখলেই পছন্দ করে ফেলি। কিন্তু তার কথা মাঝপথে টেনে নিল মুশফিক। চড়া কণ্ঠে বলল, তুই বাজে কথা বন্ধ কর। আমরা আর বিট্টু এক না। তীব্র কিয়ৎক্ষণ নিচের পোড়া ঠোঁট শুভ্র দাঁতে কামড়ায়। মুহূর্ত পেরিয়ে বলে, কিছু একটা ব্যাপার তো নিশ্চয় আছে, সেটা জানার জন্য আমাকে যেতে হবে ওখানে। মিরাজ অবাক হয়ে বলল, ওখানে মানে? গাজীপুর? তুইও যাবি? গিয়ে কি করবি? মেয়েটাকে সোজা বলে দিবি তুই তাকে পছন্দ করিস। তীব্র খানিক দোলাচলে পড়েছে। এই বিষয়ে কোনো রকম অভিজ্ঞতা নেই তার। সংশয়ী কণ্ঠে শোধালো, পছন্দ করার কথা সরাসরি বলা ভালো।
নাহিদ মাথা নেড়ে বলল, বিট্টু, আমার মনে হয় সেটা ঠিক হবে না। মেয়েটা তো জানে তুই মাস্তান, আবার ওকে তুলেও এনেছিলি। সে কারণ যাই হোক না কেন, কোনো মাস্তান পছন্দ করে শুনলে মেয়েরা উল্টো পথে দৌড়ে পালায়, কাছে আর আসে না। তাছাড়া মিথিলা যাই হোক, তোদের কাছে ওর পরিবার কিন্তু ভদ্র সভ্য ছিল। বাবা মন্ত্রণালয়ে চাকরিজীবী, আর সেই পরিবারে মানুষ হওয়া কোনো মেয়ে নিশ্চয়ই মাস্তানি পছন্দ করবে না। তেতিয়ে উঠল আরমান। এখন কি বিট্টুকে তোর বুদ্ধিতে চলতে হবে? নাহিদ থেমে রইলেও তীব্র চাউনি পাল্টে আসে। বাক্যগুলো তুখোড়ভাবে কড়া নাড়ে মাথায়। একের পর এক স্নায়ুযুদ্ধের হুটোপুটি চলে। একদিকে ঘুরছে নাহিদের কথা, অন্যদিকে চোখে ভাসছে পুষ্পিতার ওকে দেখেই পালিয়ে যাওয়ার দৃশ্য। সত্যিই তো, মেয়েটার চোখে তো ও মাস্তান, আর এলাকায় এলাকায় তার যা বাধাই করা রেকর্ড সেও শুনেছে নিশ্চয়। তাহলে জোরাজুরি ছাড়া এই মেয়ের সান্নিধ্য পাবে কি করে? মিরাজ ওকে ভাবুক দেখে বলল, তাহলে কি করবি? কিছু ঠিক করলি? তীব্র একটু চুপ থেকে ছোট্ট করে বলল, ভাবছি। তারপর বসা থেকে উঠে গেল। 2 কদম এগিয়ে দোকানের একদম বাইরে গিয়ে সিগারেট ধরালো। এক একটা ধোঁয়া বাতাসে ছেড়ে ডুব দিল গভীর চিন্তার কুঁয়োতে। সাফিনের মুখে আমাবস্যা, ঘুটঘুটে অন্ধকারে হুড়হুড়ে মেঘমালা স্তূপ হয়ে উঠছে। মুশফিকের তীক্ষ্ণ চোখে সেই নীরস মুখখানা খুব স্বচ্ছভাবে ধরা পড়ে। সে ওপাশ থেকে এপাশে বসলো ওর কাছে, কাঁধে হাত রাখতে চাইলো সাফিন। ও বলল, তুই মুখে না বললেও আমি জানি তোর মনে কি চলছে এখন। মেয়েটাকে তোরও পছন্দ, এই তো? সাফিন চমকেছে, আশ্চর্য হয়েছে। চটপট করে নিজের হয়ে সাফাই দিতে গেলে মুশফিক শুনল না, আটকে দিয়ে বলল, কিছু বলতে হবে না। বিট্টুর মতো তুইও এতটাও নিজেকে ঢেকে রাখার ক্ষমতা আয়ত্ত করতে পারিসনি সাফিন। তোর চোখ দেখে মন ঠাহর করার এইটুকু যোগ্যতা আমাদের আছে। তবে আমার কি মনে হয় জানিস, বিট্টু হয়তো আরও আগেই তোর হাবভাব বুঝতে পেরেছে, যাতে তুই আর সামনে না এগোস, তাই এভাবে ও আমাদের সবার সামনে সবটা বলে দিল। না হলে ওর যা ইগো, এত সহজে একটা মেয়েকে ভালো লাগার স্বীকারোক্তি ও কোনোদিনও দিত না। একটু থেমে, বন্ধু হিসেবে বলছি, আমারও তাই মনে হয়। সব জেনে তোর আর না এগোনোই ভালো। এরকম মেয়ে হাজারটা আসবে যাবে, কিন্তু বিট্টুর মতো বন্ধু লাখে একটা। সেটা আমার থেকেও তো তোর ভালো জানার কথা। যে বন্ধু কেবল মুখের কথায় হাতে 5 লাখ টাকা বিনা শর্তে ধরিয়ে দিতে পারে, তার বিরোধিতা করা মানে নিজেকে অমানুষ হিসাবে পরিচয় দেওয়া। মাস্তান হও, যাই হও, কারোর সাথে বেইমানি করার মতো খারাপ হতে চাই না। এই অপরাধ ক্ষমার যোগ্য না রে বন্ধু। ফস করে শ্বাস ফেলে চলে যায় মুশফিক। সাফিন নিরুত্তর বসেছিল, মাথা নামিয়ে নিল আরও। চেহারায় লেশমাত্র পরিবর্তন আসেনি, শুধু ঢোক গিলে চুপ করে থাকে। এয়ারপোর্টের বাইরে বিরাট ভিড়, এক একজন তাদের প্রিয়জনকে বিদায় জানাতে এসেছে। কেউ হৈ হৈ করে ঘুরতে যাচ্ছে বিদেশে, কারো চোখে জল, কারো ঠোঁটে হাসি। পৃথিবীতে প্রতিটি মানুষ পৃথক চিন্তায় বাঁচে, আলাদা আলাদা উত্তেজনায় পথিপথ ধরে তাদের মস্তিষ্কের কোষ। আজ মিথিলা পলাশের দেশ ছাড়ার দিন। গন্তব্য কানাডা, সম্পূর্ণ ভিন্ন এক দেশ, অচেনা এক জায়গা, ধুলো ময়লাহীন পরিষ্কার ভূমি। ওদের 2 পরিবারের সদস্যরাই বিদায় জানাতে এসেছে। সালমা বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ভীষণ রকম চেষ্টা করছেন চোখের জল আটকাতে। এবার গেলে পলাশ দেশে ফিরবে আগামী 2 বছর পর। এতগুলো দিন মেয়েকে দেখতে পারবেন না, চাইলেও ছুতে পারবেন না বলে হাহাকার বাদ মানছে না নারীটির। ওদিকে খোরশে দুলো ভাসছেন সমান দুঃখে। ভদ্রলোকের চোখ ছলছলে, মেয়েটাকে বড্ড আদরে মানুষ করেছেন, কখনো একটু বকাঝকাও করেননি। আশ্চর্য হলেও সত্যি, প্রিয়জনদের এত কান্না, এত হা হুতাশ মিথিলার হৃদয় ছুঁতে পারে না। অন্তঃপটের চাওড়া পৃষ্ঠ ভেদ না করে পাশ কাটিয়ে গত হয় সব। ওর 2 চোখে উপচে আসছে খুশি, উত্তেজনায় শরীরের ধমনীগুলো কাঁপছে। এক দণ্ড তর সইছে না যে, কখন যাবে, কখন দেখবে রংচঙে ওই দেশ, কখন পাবে একটা বিলাসপ্রিয় জীবন। প্লেন ছাড়ার সময় ঘোষণা করা হচ্ছে, যাত্রীদের ভেতরে যাওয়ার পালা। মিথিলা শ্বশুরবাড়ির লোকদের সাথে কথা বলে মায়ের কাছে এলো, হেসে হেসে বলল, আসি আম্মু, ভালো থেকো। এতক্ষণে চেপে রাখা কান্না দলা পাকিয়ে বেরিয়ে এলো সালমার। নিজেকে সামলাতে ব্যর্থ তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। এত 2 হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে।
খোরশেদুল আরেক দিক চেয়ে চোখ মুছলেন। মিথিলা মায়ের বুকে বেশিক্ষণ টেকেনি, মিনিট কয়েকেই সরে এলো। বিধিষ্ট হয়ে বলল, উফ, এমন করে কেঁদো না তো। আর আব্বু, তুমিও কাঁদছো কেন? ধুর, দেশ ছেড়ে যাচ্ছি আমি, মরে তো আর যাচ্ছি না। খোরশেদুল জড়িভূতের ন্যায় চাইলেন মেয়ের দিকে। বুকে আগলে বড় করা মেয়েটা বাবা মায়ের কান্নায় বিরক্ত হচ্ছে। সালমার অবশ্যই বিশেষ যায় এলো না। মেয়ের খচ্চরের স্বভাব আয়ত্ত তার। শুধু স্বামীকে দেখলেন এক পল। এখনও অবিশ্বাস্য চোখে তাকিয়ে খোরশেদ। ওনার চোখ মুখের বিমূঢ়তা দেখে ছোট শ্বাস ফেললেন তিনি। একমাত্র এসবে মন নেই রাহাতের। সে নিরুৎসাহিত বোনের যাওয়া নিয়ে, বরং স্ফূর্তমন মেজাজে বিদায় দিতে এসেছে। একটা 3/4 প্যান্টের ওপর মোটু পাতলুর কার্টুন আঁকা টি শার্ট পরে দাঁড়িয়ে মায়ের পাশে। মিথিলা বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে পূর্বের ন্যায় বিস্তর হেসে বলে, যাই তাহলে, যখন যা লাগবে আমাকে শুধু জানাবে, পাঠিয়ে দেব। সালমা কিছু বললেন না। খোরশেদুল মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থেকো মা, নিজের যত্ন নিও। ও মাথা দোলায়, আচ্ছা। তারপর চোখে নজর নেমে আসে নিচে। রাহাতের দিক চায় সে। বলে, ভালো থাকিস, ঠিক করে পড়াশোনা করবি। তোর জন্য অনেক চকলেট পাঠাবো। আর একটু কম কম খাস। দিন দিন তো আলু হচ্ছিস, এরপর তো গোল আলু হবি। রাহাতের হাসিটা অমনি মুছে গেল। এমনিতেই ও মিথিলাকে পছন্দ করে না। তার দেশ ছাড়া নিয়ে ছোট্ট মাথায় ব্যথাও ছিল না। স্বাস্থ্য নিয়ে খোঁচা দেওয়ায় কোমল মন ফুঁসে উঠল গতিতে। আরও খেপে গেল এবার। মিথিলা যেতেই চোখ নাক কুঁচকে বিড়বিড় করলো, শাকচুন্নিটা, তুই দেশ ছাড়লেই বাঁচি। পলাশ তখন ওর পরিবারের সাথে কথা বলায় ব্যস্ত। মিথিলা বিদায় পর্ব শেষ করে এসে দাঁড়ালো। স্ফীত মুখ বিবরে হিষ্ট চিত্তে বলল, চলো। কথা থামিয়ে চাইল পলাশ। মিথিলাকে দেখলো পূর্ণ পূর্ণ চোখে। মেয়ের খুশি ধরছে না। উল্লাসিত বদন। পলাশ শ্বাস ফেলে এক পাশে ঠোঁট উঁচু করে হাসে। যে হাসির পড়তে পড়তে হয়তোবা কোনো নতুন কিছুর আভাস। গাজীপুরে কদম ফেলার সপ্তাহখানেক ফুরিয়েছে পুষ্পিতার। আজ ওদের অনার্সে ভর্তি হওয়ার দিন। আয়েশা খাতুনের ছুটি নেই, সাথে যেতে পারবেন না। তার উপর নতুন অফিস, কামাই করাও অসম্ভব। তবে সকল বন্দোবস্ত সেরে রেখেছেন আগে। নোহাদের এই বাসাটা ছোটোখাটো, ড্রয়িং ডাইনিংয়ের আলাদা জায়গা নেই, দুটো একত্রে যোগ করে তৈরি। তবে গাজীপুরের এই এলাকায় এই বিল্ডিংয়ে সবচেয়ে বেশি ভাড়া। আজকে সকাল বিষণ্ণ ভীষণ। নোহা খাবার টেবিলের ওখানটায় মনমরা হয়ে বসে। কাল রাত থেকে ওর ঠোঁটের হাসি গায়েব। তার পেছনে দাওয়ালের সেটে এক কোণায় দাঁড়িয়ে পুষ্পিতা। চোখে মুখের অবস্থা ভালো নয়। একটু পরপর ব্যাকুলভাবে দেখছে নোহাকে। আয়েশা অফিসের জন্য একেবারে তৈরি হয়ে বসার ঘরে এলেন। দুই দিকে দাঁড়ানো দুজনকে একবার করে দেখে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। ওর সামনে সাদা খাম বাড়িয়ে বললেন, তোমার ভর্তির টাকাটা। নোহা নড়ল না, একবার চেয়েও দেখল না সেদিকে। যেমন ছিল বসে রইল অমন। দীর্ঘ শ্বাস ফেললেন আয়েশা। মেয়েটা সেই রাত থেকে মুখ কালো করে আছে। রেগে মেগে খায়নি, কথাও বলছে না। তার এই অদম্য তেজের কারণ খুব সাধারণ হলেও নোহার নিকট তা বিরাট কিছু। পুষ্পিতা আর তার ভার্সিটি আলাদা হবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না। সেই স্কুল লাইফ থেকে দুজন একসাথে বসেছেও একই বেঞ্চে। তাহলে এখন দুজনের দুই প্রান্তে ভার্সিটি হলে মানা সম্ভব? পুষ্পিতা খুব সস্তা একটা ন্যাশনালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে খরচ অতি সামান্য। ওর এই সিদ্ধান্তের কারণ, যাতে একটা টিউশনি দিয়ে হলেও নিজের পড়ার সবটুকু খরচ চালাতে পারে। আর ওখানকার পড়াশোনার অবস্থা একেবারে সচ্ছল নয়। ভালো প্রফেসর, লেকচারার কিছুই নেই। সব রকম খোঁজ আয়েশা নিয়েছেন। জেনে শুনে নিজের মেয়েকে ওখানে পড়ানোর মতো ভুল কোন মা করে? তিনি জানেন পুষ্পিতা একরকম বাধ্য হয়ে ওখানে ভর্তি হচ্ছে, কিন্তু নোহার সেই বাধ্যকতা নেই। আর যাই হোক, ওকে অন্তত একটা নামি দামি ভার্সিটিতে পড়াতে চান আয়েশা। পড়াশোনার যে কত গুরুত্ব সেটা নিজেকে দিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছে নারীটি। আজ যদি গণ্ডমূর্খ হতেন, স্বামী মারা যাওয়ার পর এর ওর ঘাড়ে বোঝা হতে হতো, সাথে নানান রকম মুক্ত কটুবাক্য। কিন্তু না, আজকে কেবলমাত্র চাকরিটার জন্যই মাথা উঁচু করে বাঁচতে পারছেন তিনি। আত্মীয় স্বজন প্রথম প্রথম বাঁকা কথা শোনালেও এখন যেন গলে গলে পড়ে। মেয়ের নিরুত্তর ভাবমূর্তি দেখে আয়েশা চুপচাপ খামটা টেবিলের ওপর রেখে দিলেন। রাগ ঢাক নিয়ে টু শব্দ করলেন না।
মেয়ে অবধের মতো কিছু বললেও বা সায় দিতে হবে, দুনিয়ার তার সব জেদ মেনে নিলেও এই লেখাপড়া নিয়ে কোনো রকম আধিক্যতা দেখাতে পারবেন না তিনি। পুষ্পিতা শুকনো আদল, ভীষণ রকম কষ্টে দাপাচ্ছে বুক। নোহার ভার্সিটি আলাদা হবে ভাবলেও কান্না পেয়ে যাচ্ছে, অথচ সেই কলেজে বসেই দুজনের কত শত পরিকল্পনা। ভার্সিটিতে এই করবে সেই করবে, জীবনের ওই একটা ঘটনা আজ কোথায় নিয়ে যাচ্ছে ওকে। পুষ্পিতার বক্ষ ফুঁড়ে দীর্ঘশ্বাস আসে, ব্যর্থতায় মোড়ানো সেই দীর্ঘশ্বাসের প্রতিটি লিপি তার ওপর নতুন জায়গা, সব কিছু অচেনা অদেখা। ভার্সিটিতে একটা মানুষকেও তো চেনা নেই, কে কেমন হবে তাও জানে না সে। যে মাত্রার অন্তর্মুখী মেয়ে, কার সাথে মিশবে কিভাবে মিশবে কিছু জানে না। আয়শা এবার ওর কাছে এলেন, মাথা নিচু করা মেয়েটাকে দেখলেন সূক্ষ্ম নজরে। ফুলের মতো মেদুর মুখমণ্ডলটা দেখলেই প্রখর মায়ায় ভেতরটা উথলে আসে ওনার। এই যে দুই বান্ধবী আলাদা হয়ে যাচ্ছে, এটা কি চান তিনি? চাইতেই পারেন, কিন্তু সেও যে অপারগ এখানে। নোহার ভার্সিটির সেমিস্টার ফি মোটা অঙ্কের, সেখানে পুষ্পিতাকে পড়ানোর সাধ্য তার নেই। একা মানুষের বেতন দিয়ে এত কিছু সম্ভব? তার উপর নোহার বাবার লোন ছিল কিছু, যেগুলো একটু একটু করে প্রতি মাসে বয়ে যাচ্ছেন তিনি। পরাস্ত শ্বাসটা খুব সন্তর্পণে বক্ষপিঞ্জরে আগলে নিলেন আয়েশা। মাঝে মধ্যে না চাইতেও কঠোর হতে হয়, এর জ্বালা যে কত ভয়াবহ যে সম্মুখীন হয়েছে সেই জানে। আয়েশা একই রকম খাম বাড়ালেন পুষ্পিতার দিকেও, খুব নম্র কণ্ঠে জানালেন, এটা তোমার ভর্তির 4,000 টাকায় আছে। অমনি শশব্যস্ত ঘুরে চাইল নোহা, আশ্চর্য তার চাউনি। এতক্ষণের হাস্যহীন মুখটা ঝলকে উঠল সবেগে। পুষ্পিতা মুখ তুলল, কোটর ভর্তি অবিশ্বাস নিয়ে একবার খাম দেখল, পরের বার আয়েশাকে। অনিশ্চিত তার কণ্ঠ, আমার? হ্যাঁ তোমার, তুমি তো ভর্তি হবে আজ, সেখানে টাকা জমা করতে হবে না? বিস্ময়ে বিভোর পুষ্মিতা, গোটা বিষয়টা কল্পনারও বাইরে ছিল যে। শূন্য দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ। আয়েশা কপাল কুঁচকে বললেন, এমন করে তাকিও না, অস্বস্তি হচ্ছে। ধরো, অফিসে যাব না, সারাদিন খাম ধরে দাঁড়িয়ে থাকবো? গত রাত থেকে মায়ের ওপর চড়াও হওয়া অভিমান হুড়হুড় করে উবে গেল নোহার। ফটাফট ফুটতো পায়ে ছুটে এলো সে, খুশিতে অপ্লুত কণ্ঠে বলল, আম্মু তুমি সত্যি ওকে ভর্তির টাকা দিচ্ছ? মেয়ের দিক চাইলেন আয়েশা, কপালের ভাঁজ মিলিয়েছে নোহার দুই ঠোঁট ভর্তি হাসিটায়। ভিমড়ি খেলেন নীরবে। রাত থেকে এই মেয়ে গোমরা মুখে বসেছিল, কে বলবে? দুপাশে মাথা নেড়ে বললেন, বিশ্বাস না হলে খাম খুলে দেখে নাও। নোহা বিগলিত হেসে বলল, না না, বলেছ এতেই হবে। তারপর বুক ফুলিয়ে শ্বাস ফেলল সে, চকচকে নেত্রে পুষ্পিতার দিক চাইল। সে তো মনে মনে ভেবেই রেখেছিল ওর ভর্তির অর্থটুকু নিজের জমানো টাকা থেকে দেবে। মা আগে ভাগে দেওয়ায় ভালোই হলো। পুষ্পিতা তখনও একরকম চেয়ে, বাকরুদ্ধ, সে নড়ছে না, খামও ধরছে না দেখে তাড়া দিলেন আয়েশা, কি দেখছো, ধরো। পুষ্পিতা মাথা নুইয়ে নিল এবার, খুব ধীরজ গলায় বলল, ইয়ে আন্টি, কিছু মনে করবেন না, টাকাটা আমি নিতে পারবো না। ওনার আগে নোহা হড়বড়ে ভঙ্গিতে বলল, নিতে পারবি না মানে? কেন পারবি না? হাতে ব্যথা তোর? নয়তো? তাহলে সমস্যা কি? টাকা না হলে ভর্তি হবে কি দিয়ে? আয়েশা বললেন, আহ থামো। তারপর পুষ্পিতাকে বললেন, তুমি কি আমার সাথে ফর্মালিটি করছো পুষ্পিতা? তা করা ভালো, কিন্তু এখন তোমার যা পরিস্থিতি তাতে ফর্মালিটির সময় এটা নয়। আর যদি ভাবো আমি তোমাকে করুণা করছি, তবে বলবো তুমি ভুল। আমি তোমাকে সাহায্য করছি মাত্র, জীবনে একটু এগিয়ে যাওয়ার রাস্তা চেনাচ্ছি। কতটা এগিয়ে দিতে পারবো জানি না, তবে সর্বোচ্চ চেষ্টাটুকু করব। এরপরেও যদি নিতে অস্বস্তি লাগে তাহলে বলবো ধার নাও, যখন নিজের অবস্থা ফিরবে তখন না হয় ফেরত দিয়ে দিও। পুষ্পিতা গতিতে ওনার বাড়ানো হাত মুঠোতেই ধরে বলল, আমায় ভুল বুঝবেন না আন্টি, আমি আসলে বলতে চাইছিলাম আমার এখন টাকার প্রয়োজন নেই, আমার কাছে যা আছে তা দিয়ে হয়ে যাবে। নোহা তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, তোর কাছে টাকা আছে মানে? কোত্থেকে এলো টাকা? তুই তো সেদিন ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছিলি, একটা ওড়না অবধি গায়ে ছিল না যেখানে, সেখানে টাকা কি উড়ে উড়ে এলো? নোহা রেগে যাচ্ছে। আয়েশা ওকে শান্ত করতে বললেন, উত্তেজিত হয়েও না, ও কি বলে শুনতে দাও। ও কি বলবে? ও কেন টাকা নিচ্ছে না আমি জানি, ভাবছে আমরা দয়া করছি। পুষ্পিতা মাঝপথে উদ্বেগ নিয়ে বলল, না না, আমি তা কেন বুঝবো?
তুই ভুল বুঝছিস আমাকে। তাহলে টাকা কোথায় পেলি বল? বলতে বলতে আচমকা ওর চোখ পড়ল পুষ্পিতার ঘাড় দেখানো গলায়। তৎক্ষণাৎ কথা থামে, চিবুক শক্ত করে বলে, তোর গলার চেন কোথায় পুষ্পিতা? পুষ্পিতা নিশ্চুপ, চিবুক গলায় নেমেছে। নোহা যা বোঝার বুঝলো, রেগেমেগে অস্থির হয়ে বলল, তুই আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস কেন? আমাকে এভাবে অপমান করবি সেজন্য? আমার সাহায্য নিবি না? মায়ের শেষ চিহ্ন দেওয়া চেনটাকেও বেঁচে আসবি? তাহলে বন্ধু ডাকিস কেন আমাকে? পুষ্পিতা ঝটপট করে উঠল ওর রাগ থামাতে, নিজের পক্ষে সাফাই দিতে। কিন্তু কি বলবে, কোত্থেকে বলবে জানে না। আয়শা সমান তাজ্জব হয়ে বললেন, এই কাজ কখন করেছ? তুমি তো বাইরেও যেতে না, কার কাছে বিক্রি করলে? পুষ্পিতা বেশ কয়েকবার শুষ্ক ঠোঁট জিভে ভেজালো। নোহার প্রতিক্রিয়া নিয়ে আতঙ্ক লাগছে। সময় নিয়ে থেমে থেমে বলল, উত্তরায় থাকতে করেছি, আপনাদের পাশের বাসার আন্টিটার কাছে। হাততালি দিয়ে উঠল নোহা, বাহ বাহ, খুব ভালো কাজ করেছিস। একেবারে সেরা চেন বিক্রেতা অ্যাওয়ার্ড দেওয়ার মতন যোগ্য কাজ। তুই প্লিজ আমার কথাটা শোন। ও তেতে বলল, একদম চুপ, কিছু শুনবো না আমি। তুই আমার সাথে কোনোদিন কথা বলবি না, আমার নামও নিবি না মুখে। পুষ্পিতা কাতর চোখে চায়, ভরে ওঠে তার হরিণী নয়ন। আয়েশা বললেন, আহা নোহা, তুমি অহেতুক রেগে যাচ্ছ কিন্তু। অহেতুক রেগে যাচ্ছি সব জেনেও এটা বলবে আম্মু? হ্যাঁ বলবো, কারণ পুষ্পিতার বিষয়টা আমি বুঝতে পেরেছি, তুমি পারছো না। অবশ্যই তোমার পারার কথাও নয়। তিনি পুষ্পিতা আরেকটু কাছে গিয়ে দাঁড়ালেন, ওর দুই বাহু ধরে মৃদু হেসে বললেন, খুব ছোট থেকে দেখছি তোমাকে, স্বভাবে তুমি অন্তত নরম একটা মেয়ে, কাদা মাটির মতো যাকে আছড়ে খামচে নিঃশেষ করা যায়। কিন্তু সেই নরম মেয়েটির ভেতর ভেতর আত্মসম্মান যে এত প্রবল তা তো জানতাম না। পুষ্পিতা অশ্রু সজল চোখ তোলে। নোহা হতবাক হয়ে বলল, আম্মু কিসের আত্মসম্মান? তুমি ওকে সায় দিচ্ছ? না, সায় দিচ্ছি না, তবে এপ্রিসিয়েট করছি ওর নিজেকে সম্মান করার বিষয়টাকে। আসলে এই পথটা আমিও পার করে এসেছি তো নোহা, তাই আমি জানি। তোমার বাবা মারা যাওয়ার পর আমাকেও কম কিছু সম্মুখীন হতে হয়নি, কিন্তু কত মানুষ দয়া দেখাতে এসেছিল। তোমার কাকারা তোমাকে লেখাপড়া করানোর জন্য নিজেদের বাসায় রাখার কথাও বলেছিলেন আমায়, কিন্তু আমি তাদের প্রস্তাবে রাজি হয়নি, কারণ আমি চাইনি তুমি কারো দান নিয়ে বড় হও, সবার নিকট দানের পাত্রী হয়ে মাথা নিচু করে বাঁচো। নিজে চাকরি নিয়েছি, কষ্ট হলেও তোমাকে শির দ্বারা উঁচু করে বাঁচার পথ করে দিচ্ছি। একটা কথা আমি বিশ্বাস করি জানো, নিজের টাকায় কুঁড়ে ঘরে থাকার যে আনন্দ অন্যের টাকায় বিলাসবহুল কামরাতে থাকার মধ্যেও তা নেই। পুষ্পিতা, আমি তোমাকে সাপোর্ট করছি, এই আত্মসম্মানটা সব সময় বজায় রেখো। তবে হ্যাঁ, চেন টেন বিক্রি করে নয়, তুমি চাইলে আমি তোমাকে কিছু টিউশনির ব্যবস্থা করে দিতে পারি। পুষ্পিতার ব্যগ্র কণ্ঠ, সত্যি আন্টি? হ্যাঁ, আজকেই ব্যবস্থা করছি, দাঁড়াও। আর এবারের মতো টাকা ব্যাগে ভরে নিলাম, যদিও কখনো লাগে চাইতে, কিন্তু সংকোচ করো না। পুষ্পিতা চোখে জল নিয়ে হাসল, পরপর চট করে আয়েশাকে জড়িয়ে ধরল দু হাতে, ফুপিয়ে কেঁদে বলল, আমার মনিও আপনার মতো ছিল, আমার কিছু না বলতেও কিভাবে যেন সব বুঝে যেতেন। কিছু চমকেছেন আয়েশা, হেসে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, বড় হও মা, অনেক বড় হও জীবনে। নোহা ভেঙচি কেটে মুখ ঘোরালো, থমথমে কণ্ঠে বলল, মাকে জড়িয়ে ধরে কাঁদলেই সে গলবে, কিন্তু আমি গলবো না। ঘরের দিক হাঁটা ধরতেই পুষ্পিতা ওর গলা হামলে ধরল পেছন হতে, ঝুলতে ঝুলতে বলল, তোর গলতে হবে না, তুই এমনিতে আমার আদুরে বরফ। হঠাৎ রাতের বেলা তীব্রকে খাবার টেবিলে দেখে সিঁড়িতেই থমকালেন জামশেদ। দুই আখিতে বিভ্রম নিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ, একবার চোখ বোলালেন দেওয়াল ঘড়ির দিকে। সবে 10টা বাজে এখন, সরকারি ছুটির দিন বলে তিনিও তাড়াতাড়ি ফিরেছেন, কিন্তু এ ছেলে তো 12টার আগে ঘরে ঢোকে না, 10টায় তো ভুলেও না। আজ হঠাৎ কি হলো? দাঁড়িয়ে কেন? খাবারটি কি ওখানেই খাবেন? গভীর ধ্যানে থাকা জামশেদ নড়ে উঠলেন সহসা, ছেলের তেড়া কথায় মেজাজটা চটে গেল। গম্ভীর চেহারায় নেমে এলে নিচে, টেবিলের কাছে আসতেই লুৎফা তাড়াহুড়ো করে চেয়ার টেনে দেন। নবাবের ন্যায় বসলেন তিনি। তীব্র মায়ের দিক কপাল কুঁচকে তাকায়, ওনার তো হাত আছে, চেয়ারটা নিজেও টেনে নিতে পারতেন, তোমার দিতে হলো কেন? তুমি ওনার বউ, বেতনভুক্ত চাকর নও কিন্তু। লুৎফা চাপা কণ্ঠে বললে, আহ চুপ কর তো। ভেতর ভেতর কটমটিয়ে উঠলেন জামশেদ, কিন্তু এই মুহূর্তে তর্ক করে অশান্তি সৃষ্টির বিন্দুমাত্র ইচ্ছে তার নেই।
চুপচাপ গিলে নিলেন তেজ। ভাতে হাত দিতে দিতে এক পল তীব্রর দিক চাইলেন। উৎসুকের মাত্রা জোরালো। কিছু জিজ্ঞেস করতে চাইছেন। তীব্র একবারও ওনাকে দেখেনি, কিন্তু ফটাফট বলে ফেলল, কিছু বলার থাকলে বলুন, মনের মধ্যে কথা চেপে রাখা ঠিক না। থতমত খেলেন তিনি। বিস্ময়টুকু ঢেকে রেখে ভারী কণ্ঠে বললেন, আজকে মনে করে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে? তীব্র মুখের ওপর জানালো, কোনো মদের ক্লাব খোলা ছিল না, তাই যেতে পারিনি। ভয়ানক রুষ্ট চোখে চাইলেন তিনি। যেতে কিছু বলার পূর্বেই তীব্র বলে দিল, পরের লাইনে এটাতেও বলতে চেয়েছিলাম, আপনার কষ্ট কমাতে আমিই বলে দিলাম। জামশেদ হতভম্ব। পরপর খ্যাপাটে গলায় বললেন, তুমি কি জানো দিন দিন বেয়াদবির সব সীমা তুমি ছাড়িয়ে যাচ্ছ? তীব্র উদ্বেগহীন জানালো, জানি। নিজের কথা না জানার মতো বেকুব কেউ হয়? আমি নিঃসন্দেহ ভীষণ বেয়াদব একটা ছেলে। আসলে ছেলে মেয়েদের আদব শেখাতে হলে বাবাদের সময় দিতে হয়। আপনি সময় দেননি, তাই আমি বেয়াদব। জামশেদ টেবিল থাপড়ে বললেন, বারবার এক কথা। সময় দিইনি বলেই আজ এই বিশাল অ্যাপার্টমেন্টে হেলে দুলে ঢুকতে পারছো। মদ গিলে এসে এসির মধ্যেও বসে ঝিমোতে পারছো। শব্দ করে হেসে উঠল তীব্র। কিছু বলল না। এতেই গায়ে আগুন ধরে গেল জামশেদের। হাসির মধ্যে স্পষ্ট বিদ্রুপের আভাস পেয়েই তেতিয়ে উঠল মস্তক। রাগে গজগজিয়ে খাবার ছেড়ে দাঁড়ালেন। লুৎফা আঁতকে উঠলেন আর একবার। সবসময় বাবা ছেলে ঠান্ডা যুদ্ধতর্কে অসহায় হয়ে পড়েন তিনি। বাবার দেখা দেখি তীব্র দাঁড়ালো আজ। পেছন থেকে ডেকে বলল, পালিয়ে যাচ্ছেন কেন? জামশেদ থেমে দাঁড়ায়। চোখ কুঁচকে ঘুরে চেয়ে বলে, পালিয়ে যাচ্ছি মানে? প্রতিবার আমার সাথে কথায় না মিললেই খাবার রেখে উঠে যান। এটা একরকম পালিয়ে যাওয়াই তো। তাহলে কি করা উচিত? তোমার মতো অসভ্যের সাথে তর্কে গিয়ে সময় নষ্ট করব? তীব্র এবারও হাসে। ঘাটটা দুদিকে মটমট করে কাত করে বলে, এই অসভ্যের যে এখন আপনার থেকে একটা জিনিস চাই ড্যাড, আর সেখানে না বলার মতো কোনো সুযোগও আপনার নেই। জামশেদ ভ্রান্ত নজরে চেয়ে অনিহতার কণ্ঠ, তোমার আবার কি চাই? তীব্র গ্লাস উঠিয়ে চুমুক দিল। দু ঢোকে গলা ভিজিয়ে রেখে দিল স্থানে। তার অহেতুক সময় কাটানো আর বাবাকে অপেক্ষা করানোর ফন্দি বেশ বুঝলেন ভদ্রলোক। দাঁত চেপে দাঁড়িয়ে রইলেন তাও। তীব্র আঙুলে ঠোঁট মুছে চায়। চোখ ছোট করে বলে, কি যেন বলছিলাম? ইয়ার কি করছো তুমি? কি বলার আছে বলো। পুরো কণ্ঠ জামশেদের, আমি এখন থেকে শহরে থাকবো কম, গাজীপুরে যাব। লুৎফা তড়ি ঘড়ি করে শোধালেন, গাজীপুর? ওখানে কেন যাবি? জামশেদেরও একই প্রশ্ন, ওখানে কি কাজ? কাজ তো একটা আছে, আপনাদের বলতে চাইছি না, তবে ভাববেন না, আপনার দরকার পড়লে ডাকবেন, সময় পেলে নিশ্চয়ই আসবো। জামশেদ একটু চুপ থেকে বললেন, কি চাওয়ার কথা বললে জানো? ওখানে একটা ভার্সিটি আছে, নামটা ভার্সিটি, সেখানে আমার ঢোকার ব্যবস্থা করে দিন। জামশেদ কৌতূহলে ডুবুডুবু দশায় স্ত্রীকে দেখে নেন একবার। সেখানে তোমার কি দরকার? নতুন করে এই বয়সে আবার পড়াশোনা করবে নাকি? তীব্র ফিজেল হেসে বলল, মন্ত্রীদের মুখে এমন কথাবার্তা মানায়? আমি এই বয়সে নিশ্চয় পড়তে চাচ্ছি না। তাহলে পড়াতে যাব। পড়াতে যাবে? এ যে জুনিয়র লেকচারার, আপনি আজকালের মধ্যে তার সমস্ত বন্দোবস্ত করে দেবেন। জামশেদ অবরুদ্ধ, বিস্ময় অহতের মতন ফেলফেলে নজরে চেয়ে রইলেন ছেলের দিক। এবড়ো থেবড়ো খাড়া খাড়া সোনালি চুল, এলোমেলো শার্টের কলার, হাঁ করে বেরিয়ে থাকা বক্ষভাগ, কবজিতে ব্রেসলেট, গলায় রূপোর শিকলের ন্যায় চেন পড়ুয়া ছেলে হবে লেকচারার। মোড়ের বিখ্যাত বিট্টু মাস্তান, যে কিনা নিজেই পাস করত শিক্ষকদের ভয় দেখিয়ে, নম্বর আদায় করে সে ছাত্রছাত্রী পড়াবে। অমন দুর্লভ দৃশ্যটা কল্পনা করেই খুক খুক করে কেসে উঠলেন জামশেদ। কাশির তোপে রীতিমতো বুকে ব্যথা উঠে গেল। বাম পাশটা চেপে ধরে তৎক্ষণাৎ ধপ করে বসে পড়লেন সোফাতে।